হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বেঙ্গল স্টাডি গ্রুপ। আজকে আবার আমি হাজির হয়েছি ক্লাস 11-এর একটা কবিতা নিয়ে, যেটার নাম মিটিং অ্যাট নাইট, আর এটা লিখেছেন রবার্ট ব্রাউনি। তো চলো, এই কবিতাটা আজকে আমরা এই পুরো ভিডিওতে লাইন বাই লাইন ব্যাখ্যা করব, আর এর বাংলা মানেটা আমি বলার চেষ্টা করব। কবিতা শুরুর আগে আমরা জেনে নেব এই কবি রবার্ট ব্রাউনিং সম্বন্ধে কিছু কথা। এখানে তোমরা দেখতে পাচ্ছ রবার্ট ব্রাউনিং সম্বন্ধে কিছু কথা বলা আছে। কি বলছেন? রবার্ট ব্রাউনিং ওয়াজ born on May 7, 1812 in Camberwell, a middle class suburb of লন্ডন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রবার্ট ব্রাউনিং জন্মগ্রহণ করেছিলেন কোথায় না, লন্ডনের ক্যাম্বারওয়েল নামে একটা ছোট্ট শহরে 1812 সালের 7ই মে। Although the early part of Robert Browning's creative life was spent in comparative obscurity, he has come to be regarded as one of the most important English poets of the Victorian period. তাহলে এখান থেকে আমরা জানতে পারছি যে রবার্ট ব্রাউনিংয়ের প্রথম দিকের ক্যারিয়ারের প্রথম দিকটা কোনো মতেই তার সহজ ছিল না, কিন্তু তিনি আস্তে আস্তে সমস্ত কিছু বাধাকে কাটিয়ে কি ভিক্টোরিয়ান পিরিয়ডের একটা বিখ্যাত লেখক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। His dramatic monologues and the psycho-historical epic The Ring and the Book, a novel in verse, have established him as a major figure in the history of English poetry. রবার্ট ব্রাউনিং মেনলি যেটার জন্য বিখ্যাত সেটা হলো ড্রামাটিক মনোলগ। তিনি এই ড্রামাটিক মনোলগের স্রষ্টা, আর তার একটা নোভেল দ্য রিং অ্যান্ড দ্য বুক, যেটা পাবলিশ হয়েছিল 1868 থেকে 1869 সালের মধ্যে। এই নোভেলটা রবার্ট ব্রাউনিংকে একটা আলাদা জায়গা তৈরি করে দিয়েছিল ইংলিশ পোয়েট্রিতে। ব্রাউনিংস ডিস্টিংক্ট স্টাইল অফ পোয়েট্রি ইনফ্লুয়েন্সড এজরা পাউন্ড, টি.এস. এলিয়ট অ্যান্ড রবার্ট ফ্রস্ট। এই তিনজন, এজরা পাউন্ড, টি.এস. এলিয়ট আর রবার্ট ফ্রস্ট, মডার্ন যুগের তিনজন বিখ্যাত কবি। আর এই তিনজনই রবার্ট ব্রাউনিংয়ের কবিতা লেখার স্টাইলের মাধ্যমে খুবই অনুপ্রাণিত হয়েছিলেন। হি ডাইড ইন 1889। রবার্ট ব্রাউনিং মারা যান কত সালে না, 1889 সালে। তো আমরা জেনে নিলাম কিছু কথা কবি সম্বন্ধে। এবার আমরা সরাসরি চলে যাব কোথায় না, কবিতাটাতে। দেখতে পাচ্ছ কবিতাটার প্রথম স্ট্যান্জা, যেটাতে আছে কলাইন, 6 লাইন। কবিতাটা 12 লাইনের একটা কবিতা, যেটা দুটো স্ট্যান্জাতে বিভক্ত, 6 লাইন করে। প্রথম 6 লাইনে কবি কি বলতে চাইছেন, আর দ্বিতীয় 6 লাইনে কবি কি বলতে চাইছেন, এটাকে আমি একটা সামারির মাধ্যমে তোমাদেরকে বলার চেষ্টা করছি। এই কবিতা যেটা মিটিং অ্যাট নাইট, এটা পার্টিং অ্যাট মর্নিংয়ের সেকেন্ড পার্ট হিসাবে ধরা হয়। পার্টিং অ্যাট মর্নিং মানে কি, সকালে বিচ্ছেদ হয়েছিল, ম্যান মিটিং অ্যাট নাইট, রাতের বেলায় আবার পুনর্মিলন হয়েছিল। কবিতাটার পার্টিং অ্যাট মর্নিংয়ের একটা কন্টিনিউয়েশন হিসাবে ধরা হয়। এখানে মিটিংটা কার সঙ্গে, এই মিটিংটা নিয়েই পুরো কবিতাটা এখানে কবি লিখেছেন। এই মিটিংটা কবি বা এই কবিতার যে ন্যারেটর, সেই ন্যারেটারের বিলাভেডের সঙ্গে কি কি করছেন, তিনি রাতের বেলায় দেখা করতে যাচ্ছেন। এবং এই জার্নিটা, এই যে দেখা করতে যাওয়ার যে পুরো জার্নিটা কবি এই কবিতার মাধ্যমে তুলে ধরেছেন এবং দেখিয়েছেন যে এটা কতটা লং ডিস্ট্যান্স, কত লম্বা একটা জার্নি, এবং কত একটা ধৈর্যপূর্ণ একটা যাত্রা, সেটা কবি এখানে দেখিয়েছেন। তো কবিতাটা এবার আমরা পড়ব। দ্য গ্রে সি অ্যান্ড দ্য লং ব্ল্যাক ল্যান্ড অ্যান্ড দ্য ইয়েলো হাফ মুন লার্জ অ্যান্ড লো। প্রথমে যেখানে সি আর ল্যান্ডের কথা বলা হয়েছে, সেটা কিন্তু কোন সি বা
কোন ল্যান্ড সেই কথাটা কিন্তু এখানে কোথাও উল্লেখ করা নেই। শুধু আমরা এখান থেকে একটা সমুদ্র আর একটা অজানা ভূমির কথা আমরা জানতে পারলাম। আর এই প্রথম দু লাইনেই কবি একটা আন্দাজ একটা দিয়ে দিলেন যে জার্নিটা কেমন হতে চলেছে। আর জার্নিটা কোথায় হচ্ছে না, একটা সমুদ্রে কবি যাত্রা করছেন। কিসের দিকে? একটা ভূমির দিকে, মানে সমুদ্র পেরিয়ে তিনি তার বেলাভেডের সঙ্গে দেখা করতে যাচ্ছেন। আর পরিবেশটা ঠিক কেমন, তার পরের লাইনে কবি বলছেন, অ্যান্ড দ্য ইয়েলো হাফ মুন লার্জ অ্যান্ড লো, একটা হলুদ রঙের অর্ধ চন্দ্রাকৃতি চাঁদ, যেটা চাঁদটা অর্ধেক, লার্জ অ্যান্ড লো, অনেকটা বড়, চাঁদটাকে কিন্তু অনেকটা বড় দেখাচ্ছে, অ্যান্ড লো, খুবই নিচুতে চাঁদটা আছে। And the startled little waves that live in the fiery ringlets from their sleep. এই দু লাইনে কবি ব্যাখ্যা করছেন আর সমুদ্রটা কেমন ছিল। এই দু লাইন খুবই পিকচারেস্ক ডেসক্রিপশন কবি এখানে দিয়েছেন। পিকচারেস্ক মানে কি, খুবই ছবির মতো আমাদের চোখের সামনে ভেসে উঠছে। যেমন কি বলছেন কবি, অ্যান্ড দ্য স্টার্টেলড লিটল ওয়েভস দ্যাট লিভস, সমুদ্রের ঢেউটা যেন আমাদের চোখের সামনে ভেসে আসছে। সমুদ্র খুবই উত্তাল সমুদ্র, দিস ইজ এ টার্বুলেন্ট সি, ইন দ্য ফিয়ারি রিংলেটস ফ্রম দ্য স্লিপ। রিংলেট মানে কি, কুণ্ডলি পাকিয়ে যাচ্ছে, যেটা খুবই গোল গোল কুণ্ডলি পাকিয়ে যাচ্ছে, যে সমুদ্রের ঢেউগুলো আর কি করছে, যে লিপ লাফিয়ে উঠছে আবার সমুদ্রে পড়ছে। এইরকম একটা উত্তাল সমুদ্রে কবি যাত্রা করছেন। ঠিক তার পরের দু লাইনে কি বলছেন, কবির সেখানে পৌঁছে যাওয়ার কথা কবি বলছেন, অ্যাজ আই গেইন দ্য কোভ উইথ পুশিং প্রো অ্যান্ড দ্য কোয়েঞ্চ ইটস স্পিড ইন দ্য স্লাসি স্ট্যান্ড। অ্যাজ আই গেইন দ্য কোভ উইথ পুশিং প্রো, কোভ মানে হচ্ছে একটা উঁচু খাড়ির মতো জায়গা, একটা উঁচু সমুদ্রের মধ্যে যে খাড়ির মতো জায়গা, সেটাকে বলা হচ্ছে কোভ। উইথ পুশিং প্রো মানে হচ্ছে জাহাজের অগ্রভাগ, জাহাজের অগ্রভাগটাকে বলা হয় কি, প্রো। তাহলে কবি জাহাজে করে যাত্রা করছেন, আর কবি এবার দেখতে পাচ্ছেন কি, যে জাহাজের অগ্রভাগটা এসে একটা উঁচু খাড়ির মতো জায়গায় এসে এবার উপস্থিত হচ্ছে। অ্যান্ড কোয়েঞ্চ ইটস স্পিড ইন দ্য স্লাশি স্যান্ড, কোয়েঞ্চ মানে কি, স্টপ, এবং আস্তে 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 জাহাজটা গিয়ে থেমে যাচ্ছে কোথায় না, ইন দ্য স্লাশি স্যান্ড। স্লাশি স্যান্ড মানে হচ্ছে কর্দমাক্ত বালি। বালিটা কিন্তু একদম পরিষ্কার বালি নয়, সমুদ্রের ধারে যেরকম বালি হয়, একদম কর্দমাক্ত বালি। তার মানে কি, কবি এবার তার ডেস্টিনেশনে এসে পৌঁছে গেছে। প্রথম 6 লাইনে আমরা ব্যাখ্যা পেলাম ঠিক পরিবেশটা কেমন ছিল, আর রাত্রির পরিবেশটা কেমন ছিল, আর সমুদ্রটা কেমন ছিল, আর সমুদ্রে নামার পূর্ব মুহূর্ত অবধি এই 6 লাইনে কবি ব্যাখ্যা করেছেন। এবার আমরা দেখে নেব পরের 6 লাইনে কবি কি বলছেন। দেন a mile of warm sea-scented beach, 3 fields to cross till a farm appears. এই দু লাইনে কবি দেখিয়েছেন হাউ দ্য লং দ্য ডিস্টেন্স দ্য পোয়েট হ্যাভ টু ক্রস টু মিট হিজ বিলাভেড, মানে কতটা লম্বা যাত্রা তাকে এখনো করতে হবে তার বিলাভেডের সঙ্গে, তার প্রিয় মানুষটির সঙ্গে দেখা করতে কবি এখানে দেখিয়েছেন। কি বলছেন, দেন এ মাইল অফ ওয়ার্ম সেন্টেড বিচ, উষ্ণ যে সমুদ্রের একটা উষ্ণ গন্ধ যুক্ত যে সমুদ্রের বীচ, সমুদ্র সৈকতে তাকে 1 মাইল আবার হেঁটে যেতে হবে। তারপরে আরও কি আছে, 3 fields টু ক্রস, তারপরে 3টে মাঠ তাকে আবার পেরিয়ে যেতে হবে। টিল এ ফার্ম অ্যাপিয়ার্স, যতক্ষণ অবধি একটা খামার বাড়ি দেখা দেবে। তার মানে তার বিলাভেডের খামার বাড়ি অবধি পৌঁছতে গেলে তাকে একটা লম্বা সমুদ্র সৈকত পেরিয়ে যেতে হবে, তারপরে 3টে মাঠ কবিকে পেরিয়ে যেতে হবে। তো কবি ঠিক সেটাই করলেন, পেরিয়ে গেলেন। তারপরে পেরিয়ে গিয়ে কি করলেন, ট্যাপ অ্যাট দ্য পেন, দরজায় তিনি কড়া নাড়লেন। পেন মানে দরজার যে পাল্লাটা, কাঠটা, সেই
কাঠে গিয়ে তিনি ধাক্কা মারলেন। দ্য কুইক শার্প স্ক্র্যাচ অ্যান্ড ব্লু স্প্রাট অফ এ লাইটেড ম্যাচ। আর ঠিক তার সঙ্গে সঙ্গে কেউ যেন কবির জন্য অপেক্ষা করছিল। সঙ্গে সঙ্গে তিনি কি করলেন, যে শব্দ করলেন, একটা হালকা কিছু একটা ঘর্ষণের আওয়াজ হলো এবং একটা নীল আলো সঙ্গে সঙ্গে জ্বলে উঠলো। কবি দেখতে পেলেন যে কেউ একজন তার দরজার ওই পাশে অপেক্ষা করছিলেন। এখানে কবি এই দু লাইনের মাধ্যমে দেখাতে চেয়েছেন হাউ দ্য টাইম স্টপস হিয়ার, সময় যেন একদম থমকে গেছে। অ্যান্ড এ ভয়েস less loud through its joys and fears than the two hearts beating each other, each to each. কি বলছেন কবি? যখন সেই প্রিয় মানুষটা তার beloved দরজাটা খুললেন, আর তিনি কি শুনতে পেলেন? এ ভয়েস লেস লাউড, খুবই হালকা মৃদু স্বরের একটা আওয়াজ কবির কানে এলো। থ্রু ইটস জয়েস অ্যান্ড ফিয়ার্স। আর জয়েস অ্যান্ড ফিয়ার্স মানে কি? কবির বা তার বিলাভেডের একে অপরের যে মিলনের যে একটা আনন্দ, এই আনন্দটা এই লাইনের মধ্যে তিনি ব্যাখ্যা করেছেন। আর কবি কি বলছেন, যে তার এতটাই আনন্দ হচ্ছে কি জন্য? তার সেই রাতের বেলায় দেখা হওয়ার জন্য, যে তার গলা থেকে একটা সুন্দর আস্তে একটা আওয়াজ বেরিয়ে এলো। আওয়াজটা কিসের? জয়েস অ্যান্ড ফিয়ার্স। তার মানে ফিয়ার এখানে আছে কেন? এই কারণেই কেউ যদি দেখে নেয় বা কেউ যদি এই ব্যাপারটা জানতে পারে তাহলে মুশকিল হতে পারে। আর এই জন্য কবি এখানে টাইটেলে বলা আছে মিটিং অ্যাট নাইট। তার মানে দ্য জার্নি ইজ প্রি ডিটারমাইন্ড, দ্য জার্নি ইজ নট ইজি, যাত্রাটা খুব সহজ একটা যাত্রা নয়। দেন দ্য টু হার্টস বিটিং ইচ টু ইচ, এবং তারা যেন একে অপরের হৃদয়ের স্পন্দন, কবি আর তার বেলাভেডের যে হৃদয়ের স্পন্দন, তারা একে অপরের স্পন্দন শুনতে পেলেন। দুটো হৃদয় যেন একসঙ্গেই আওয়াজ করছে। আর এখান থেকে কবি দেখাতে চেয়েছেন হাউ দ্য লাভ ফুলফিলস হিয়ার দ্য অ্যাচিভমেন্ট অফ লাভ। কবির যে পারপাস, এতটা একজন সমুদ্র, তারপরে সৈকত, তিনটে মাঠ পেরিয়ে কবি যে তার বিলাভেডের সঙ্গে দেখা করতে এসেছেন, ঠিক এই মুহূর্তে শেষে এসে কি হলো না, তাদের সেই উদ্দেশ্যটা ফুলফিল হলো এবং দে অ্যাচিভ দেয়ার গোল। এই কবিতার থেকে অনেক ক্রিটিক বলেন যে কবি রবার্ট ব্রাউনিং তার বিলাভেড এলিজাবেথ ব্যারেট ব্রাউনিংয়ের সঙ্গে যে তার বিয়ের পূর্ব মুহূর্ত, ঠিক সেই পূর্ব মুহূর্তটাকে কবি এই কবিতার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। ঠিক যেটা না হলেও অন্য একটা কবিতার লাভারের তার বিলাভেডের সঙ্গে দেখা করার যে একটা ব্যাকুলতা, যে কষ্টকর একটা মুহূর্ত, লম্বা একটা যাত্রা, সেটা এই কবিতার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। কমেন্ট বক্সে তোমরা অবশ্যই জানাবে যে কবিতাটা কেমন লাগলো, এবং তোমরা এই কবিতা থেকে যা যা প্রশ্ন তোমাদের মনে আসবে সেগুলো তোমরা কমেন্ট বক্সে করতে পারো, সেগুলো উত্তর আমি করে দেব। আর তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, যাতে আগামী দিনে নতুন নতুন ভিডিও এলে আবার তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। ততক্ষণ অবধি গুড বাই, থ্যাংক ইউ সো